সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড প্রেজেন্স হেলথ অ্যান্ড ওয়েলনেস আওয়ারে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে থাইরয়েড জনিত সমস্যা এবং হেড নেক ক্যান্সার বর্তমানে ক্রমবর্ধমান হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আনন্দের বিষয় হচ্ছে যে আধুনিক প্রযুক্তি, দক্ষ সার্জারি এবং রেডিও নিউক্লিয়ার থেরাপি এবং বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসার সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই ধরনের চিকিৎসা কিন্তু সফলজনকভাবেই বাংলাদেশে সম্ভব হচ্ছে। আজ আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্সড ট্রিটমেন্ট মডালিটিস ইন থাইরয়েড অ্যান্ড হেড নেক সার্জারি। এবং আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, সিনিয়র কনসালটেন্ট প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শকদেরও। স্যার, 27 জুলাই থেকে এখন পর্যন্ত হেড নেক ক্যান্সার সপ্তাহটা চলছে। পুরো সপ্তাহ জুড়ে আসলে কি কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? হেড নেক ক্যান্সার সপ্তাহ পালন করা হয় 27 জুলাই থেকে অনওয়ার্ড এক সপ্তাহ। এটা চালু হয় 2014 সাল থেকে নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল হেড নেক অনকোলজিক সোসাইটিস ইফনোসের মাধ্যমে এটা চালু হয় এবং আজ পর্যন্ত চলমান আছে। বিশ্বে 173টা দেশ এটা পালন করছে হেড নেক ক্যান্সার সপ্তাহ মানুষকে সচেতনতা করার জন্য এবং এই রোগের সম্পর্কে মানুষকে জানানোর জন্য। আমরা হেড নেক ক্যান্সার সোসাইটি সার্জনস একটা সোসাইটি আছে, তার মাধ্যমে আমরা গতকালকে মাননীয় সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু মন্ত্রণালয় মন্ত্রী সাহেব ছিলেন। আমরা নাক কান গলা ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান করেছি। গতকাল বৃহস্পতিবার র্যালি করেছি সকালবেলা এবং দুপুরে আমরা আলোচনা সভা করেছি। মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় ছিলেন। আমরা এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে চাই বিকজ আমাদের হেড নেক ক্যান্সার হলো 7তম অনেক বেশি হেড নেক ক্যান্সার। আমাদের সাউথ ইস্ট এশিয়া হেড নেক ক্যান্সারের প্রকোপ আরো বেশি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অনলি 10% হেড নেক ক্যান্সার, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই রিজনে আমাদের এটা অলমোস্ট 30%। সো এই ব্যাপারে আমাদের অনেক সচেতনতা হওয়া লাগবে। স্যার, প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই আপনাদের অনেক আলোচনা ছিল। আমি প্রথমে এই হেড নেক ক্যান্সার বলতে আমরা কি কি ইনক্লুড করি সেগুলোর দিকে একটু আলোকপাত করব। একটা হলো হেড নেক ক্যান্সারের মধ্যে হেড এবং নেক, এর মধ্যে কি কি ক্যান্সার হয়। সবথেকে বেশি ক্যান্সার হলো মুখগহ্বরের ক্যান্সার। এটা হলো পান, তামাক, জর্দা, গুল, এগুলো ব্যবহারকারী আমাদের দেশে অনেক বেশি। তারপর হলো নাকের ক্যান্সার, তারপর হলো সাইনাসের ক্যান্সার, তারপর হলো কানের ক্যান্সার, প্যারোটিড ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, ফেরিংস বিভিন্ন অংশের ক্যান্সার, ল্যারিংসের ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো থাইরয়েড ক্যান্সার। বিবিসি পরিচালিত একটা স্টাডিতে সেটাতে দেখা গেছে যে বিশ্বে যত মানুষ আছে অর্ধেক তার জীবনে কোনো না কোনো এক সময়ে ক্যান্সারের কিছু না কিছু সংক্রমণ তার মধ্যে হয়। এর মধ্যে 1/3 মানুষ এই ক্যান্সারের প্রাথমিক যে উপসর্গগুলো থাকে সেগুলা অবহেলা করে, ওগুলা গুরুত্ব দেন না। এই কারণে ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে যখন চলে আসে, আর্লি স্টেজে যদি আসতো এই ক্যান্সারের চিকিৎসার ফলে আরগুলাবের পরিমাণ প্রায় 100%। অথচ অ্যাডভান্স স্টেজে আসলে এই আরগুলাবের পরিমাণ অনেক কমে যায়। আমরা মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি যে এই ক্যান্সার হলে কি কি উপসর্গ দেখা দেয়, এই ক্যান্সার হলে কিভাবে তারা এই চিকিৎসাটা করবে, কোথায় যাবে, এইগুলো আমরা আলোকপাত করতেছি। স্যার, কি কি লক্ষণ থাকলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে হেড নেক জনিত তার ক্যান্সারের সম্ভাবনা রয়েছে? লক্ষণের মধ্যে হলো প্রথম হলো যে এই জায়গায় কোনো অংশে ফুলে যাওয়া, আচ্ছা, এটা হেড নেক ক্যান্সার একটা লক্ষণ হতে পারে। আর এই এরিয়াতে যে স্ট্রাকচারগুলো আছে যেমন মুখগহ্বর বা মুখমণ্ডল, এর মধ্যে যদি কোনোটা যথাযথ ফাংশন না করতে পারে, যেমন খাইতে কষ্ট, গিলতে কষ্ট, কথা বলতে কষ্ট, শ্বাসকষ্ট, কোনো জায়গায় এখানে শুধু কালার চেঞ্জ, তাহলে এইগুলো হলে আমরা হেড নেক ক্যান্সার আমরা ধারণা করতে পারি। এর সাথে আরও কিছু আমরা যোগ করতে পারি, যেমন নাকের থেকে রক্ত আসা, কানের থেকে রক্ত আসা, নাকে গন্ধের অনুভূতিটা কমে যাওয়া, তারপর মুখে টেস্টটা কমে যাওয়া, তারপর হলো অতিরিক্ত ক্লান্তি বোধ করা, ত্বকে কোনো রকম ছোট নড়িউল হওয়া, এইগুলো সব মিলেই এখানে মুখের মধ্যে অনেক সময় ঘা হয়, ঘা শুকায় না, ফুলে যায়। এগুলো সব সাধারণত এগুলোকে আমরা, অর্থাৎ এই লক্ষণগুলোকে কি আমরা স্যার রেড ফ্ল্যাগ মার্ক বলতে পারি। এবং এগুলা শুরুতে যদি আমরা এগুলা যথাযথ চিকিৎসকের কাছে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই, এটা প্রায় 100%-এই
সুস্থ হয়ে যাওয়ার সুযোগ থাকে। আচ্ছা স্যার, আপনি যেহেতু বলছেন যে হেড নেক ক্যান্সারের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারির দরকার পড়ে। এক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে যে মাল্টি ডিসিপ্লিনারি টিম থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা হসপিটালে। এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ হসপিটালে এই মাল্টি ডিসিপ্লিনারি যে টিমটা সেটা কি আসলে রয়েছে কিনা? হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মাল্টিডিসিপ্লিনারি টিম আছেন। মাল্টিডিসিপ্লিনারি টিম বলতে আমরা বুঝি ক্যান্সারের চিকিৎসা বড় কথায় বড় দাগে মোটা দাগে যদি আমরা হিসাব করি তিনটা অংশ। একটা হলো সার্জারি, একটা হলো রেডিওথেরাপি, আর একটা হলো কেমোথেরাপি। কেমোথেরাপির সাথে আমরা আরও ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, অন্যান্য যেগুলো আছে সেগুলো ইনক্লুড করতে পারি। রেডিওথেরাপিটা এখন নাই, এটা আনার প্রক্রিয়া আধীন আছে, কিন্তু থাইরয়েড ক্যান্সারে অপারেশনের সার্জনরা আছেন। আচ্ছা, রেডিওথেরাপির বদলে যেটা মানে থাইরয়েডে যদি আমরা ইউজ করি, থাইরয়েড কিন্তু আমরা প্রথমে ক্যান্সারের পরে থাইরয়েডের জন্য রেডিওথেরাপি ব্যবহার করি না। আমরা কি করি, আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন করি। সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশনে একটা সুন্দর সেন্টার প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এবং যেটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিদর্শক টিমের হিসাবে বাংলাদেশের সবথেকে ওয়েল ফাংশনিং একটা থাইরয়েড রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন করার কেন্দ্র। আর অন্যান্য যে ইয়েগুলা কেমোথেরাপি এবং আদার ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতাল। এবং একই সাথে আমরা যতটুকু জানি যে এখানে অনকোলজিস্ট তো অবশ্যই থাকতে হবে, অ্যানেস্থেসিয়া যারা দেয় তাদের থাকতে হয়, টেকনিশিয়ান যারা রয়েছে। সো এন্টায়ার টিমের ব্যাপারে একটু জানবো যে টিমে হলো হেড নেক যদি ক্যান্সার ধরি অ্যাজ এ হোল, তাহলে এটা প্রথম অংশ হলো সার্জারি করে ফেলা। তো সার্জারির জন্য একটা দুইটা পার্ট, একটা হলো যিনি অপারেশন করবেন, উনি হলো মেইন সার্জন। আবার হলো যিনি অজ্ঞান করে দিবেন, অজ্ঞান করার একটা আলাদা টিম আছে, সেটাও ভেরি গুড টিম প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে। এর পরের ধাপ হলো কোনো কারণে যদি এই রুগীটার সাপোর্ট লাগে, লাইক আইসিইউ, এসডিইউ, এনআইসিইউ, সিসিইউ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে চলমান প্রোঅ্যাক্টিভ মেডিকেল হাসপাতালে। সেই হিসেবে আমরা বলি যে একটা ফুল প্লেজেড একটা সমন্বিত চিকিৎসা কেন্দ্র হিসেবে ফাংশন করছে। আর এই প্রতিষ্ঠানটা হলো ঢাকা চট্টগ্রাম রোডের একদম সাথে লাগোয়া, মানুষ সহজেই যে কোনো প্রান্ত থেকে সহজেই অ্যাক্সেস করতে পারে, এটা একটা বিরাট সুবিধা। এটাই স্যার আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে আমি যেই জায়গাটায় চিকিৎসা করাবো সেটি আসলে কতটুকু আমার জন্য সহজলভ্য, কতটুকু আমার কাছাকাছি রয়েছে এবং কতটুকু আধুনিক চিকিৎসা কিন্তু আমি সেখান থেকে পেতে পারি। তো সেই জায়গাটায় নিশ্চয়ই প্রোঅ্যাক্টিভ হসপিটাল প্রতিটা আমরা যদি সার্ভিসের কথা বলে থাকি সেটা কিন্তু সার্ভ করছে। আমাদের চলমান একটা কার্যক্রম আছে থাইরয়েড ক্লিনিক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রুগী আসলে এখানে কম্প্রিহেন্সিভ চিকিৎসা সে পাবে। প্রথম হলো সার্জারি আমরা থাইরয়েডের যে টোটাল থাইরয়েডটমি করি বা হেমিথাইরয়েডটমি করি, যাই করি এটা এখানে সম্ভব। থাইরয়েডের সাথে আমরা যদি নেক ডিসেকশন করতে চাই সেটাও এখানে সম্ভব। এরপরে আসে রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন, সেটার একটা গুড সেন্টার এখানে, গুড একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশনের যে কর্নার সেটা 10টা কেবিনে চলমান। তারপরে যদি আরও কিছু চিকিৎসার দরকার হয়, যেমন ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, সেগুলো আমরা এখানে দিতে পারবো। এবং মানুষ যোগাযোগের ক্ষেত্রে এটা হানি ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে তার থেকে মাত্র 5 মিনিটে এটা রাস্তার সাথে লাগোয়া একটা প্রতিষ্ঠান। আমার মনে হয় এটা খুব সুন্দরভাবে মানুষ দেশের যে কোনো প্রান্ত থেকে এসে সহজেই অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ধরনের জরুরি সেবা পাওয়ার জন্য এটি সহজলভ্য একটা জায়গা বা হসপিটাল হতে পারে। স্যার একটু জানবো, আপনি বলছিলেন যে হেড নেক সার্জারি যখন করা হয় ওয়েল ইকুইপড একটা অপারেশন থিয়েটার দরকার, একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের দরকার হয়। এক্ষেত্রে একটু জানবো যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে আসলে সার্জারি পরবর্তী সময়টাতে কবে রোগী ভালোভাবে খেতে পারবে, কথা বলা শুরু করতে পারবে, অথবা তার যে মুখের অবয়ব সেটা কবে আসলে স্বাভাবিক গঠনে ফিরে আসবে। তো এক্ষেত্রে যে আধুনিক ট্রিটমেন্ট বা আমরা যে রিকনস্ট্রাকটিভ সার্জারির কথা আমরা বলে থাকি সেটা কতটুকু সহজলভ্য এই হসপিটালে? সহজলভ্য, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেড নেক
এরিয়াটাই হলো ওয়েল এক্সপোজড এরিয়া। আমাদের শরীরে অন্যান্য অঙ্গ ভাইটাল প্রত্যঙ্গ, পার্ট আমরা বলতে হ্যাঁ, পারি। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় আমরা কাভার থাকে, কিন্তু এটা দৃশ্যমান একটা পার্ট। তো এটাতে দুটো জিনিসই দরকার, রোগ মুক্তিও দরকার, একটা এস্থেটিক একটা যাতে ভালো একটা দৃশ্যমান একটা লুক আসে সেটাও দরকার। তো আমরা হেড নেক ক্যান্সারে প্রথমে যেটা করি সেটা হলো যেই টিউমারটা আছে তার চারিপাশে 1 সেন্টিমিটার অথবা 1.5 সেন্টিমিটার রেখে মানে হেলদি অংশটুক রেখে আনহেলদি পুরা টিউমারটাই উইথ কিপিং 1 সেন্টিমিটার অল অ্যারাউন্ড ইউজুয়ালি পুরাটা উঠাই ফেলি। উঠায় যদি দেখি যে ওই যেই জায়গাটা আমার লস হয়ে গেল সেটা লোকাল যে টিস্যু সেটা দিয়ে রিপেয়ার করা যায় কি, যদি সেটা যায় ভেরি গুড, তাহলে এটাকে আমরা বলি প্রাইমারি ক্লোজার। এটা আমরা প্রাইমারি ওখানে সার্জিক্যাল টিমে ক্লোজ করে ফেলতে পারি। এখন দেখা গেল যে এমন একটা অংশ হলো বা এত বড় একটা টিউমার আমি রিমুভ করলাম, সেখানে পুরা যে জিনিসটা আমার প্রাইমারি ক্লোজারে ওই স্থানীয় যে টিস্যু আছে যে মাংস আছে ওগুলো দিয়ে আমি কভার করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টিম, সেপারেট টিম, আমাদের পায়ের থেকে অথবা হাতের থেকে সেপারেট মাংস এনে আমরা যেটাকে ফ্রি ফ্ল্যাপ বলি সেটা এনে এখানে জোড়া দিই, হ্যাঁ, ওইটাও আবার রিপেয়ার করে দিই। তাহলে এই দুটো জিনিস গেল। আচ্ছা, তাহলে দুটো টিম। থার্ড টিম হলো এটা রিকভারি, ফুল রিকভারি হইতে, সে খাইতে কথা বলতে কীরকম সময় লাগতে পারে। সাধারণত সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এটা মোরলেস নর্মাল ইয়েতে চলে আসে, সাধারণ যদি কোনো কমপ্লিকেশান না হয়। আর হলো এরপরের যে এই অপারেশনটা, এত বড় অপারেশনগুলো অনেক সময় 6, 7, 8 ঘন্টাও লাগে। এই এত বড় অপারেশন করার জন্য ফুল ফ্যাসিলিটিস প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে আছে, যদি চায়, যে কেউ চায় এখানে এই কাজটা করতে পারে। আর হলো এইখানে যদি আমি এই সময়ে যদি আমার কোনো মানে অপারেশনের সময় যদি কোনো সাপোর্ট দরকার হয়, পরবর্তী সাপোর্ট দরকার হয়, সেজন্য এখানে আইসিইউ, সিসিইউ, তারপর এইচডিইউ, আদার সার্ভিস এবং সাপোর্টগুলো বিদ্যমান। আচ্ছা, অর্থাৎ যে কোনো ধরনের ইমার্জেন্সি সার্জারি পরে যদি আসলে দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেমনটাই বলছিলেন যে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ বা পিএইচইউ এর কথা আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা আইসিইউ সাপোর্ট কিন্তু প্রোঅ্যাক্টিভ হসপিটালে রয়েছে। আমরা কথা বলছিলাম হেড নেক ক্যান্সার নিয়ে। এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে থাইরয়েড জনিত সমস্যা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু আমাদের মোট জনসংখ্যার অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে 4 কোটির মতো মানুষ কোনো না কোনো ধরনের থাইরয়েড জনিত সমস্যায় ভুগছে। সুতরাং এই যে রোগীদের সংখ্যাটার বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে মূল কারণটা কি, এবং জানতে চাইবো যে লক্ষণগুলো আসলে কি কি? আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড। থাইরয়েডের রোগ আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। একটা হলো এটার ফাংশনাল ডিস্টারবেন্স, ফাংশন বেড়ে যাওয়া একরকম সমস্যা, কমে যাওয়া একরকম সমস্যা। আর একটা হলো এই থাইরয়েড একরকম ক্যান্সার হয়, এটার একদম ফুলা হয়, সব ফুল আবার ক্যান্সার না। আমরা রাফলি যদি হিসাব করি, আমাদের এই যে আপনি যেটা ফিগার বলেন অলমোস্ট ওরকমই আমাদের দেশের প্রায় 4 কোটির মতো মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত, বিভিন্ন রকম ফাংশনাল, টিউমার, নন টিউমার সবগুলো মিলিয়ে। আচ্ছা, 1, 2 নম্বর হলো যদি আমরা প্রথম থেকে হিসাব করি যে থাইরয়েডের ফাংশনটা কীরকম। ফাংশনটা যদি ডিস্টার্ব আমরা করি, একদম যেমন ধরেন ফাংশন যদি বেড়ে গেলে কী হবে, তার বুক দরফর করতে পারে, বেড়ে গেলে তার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অংশকে এই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন এফেক্ট করতে পারে। তো আমি ফুসফুসে আসি, ফুসফুসের পালপিটেশন, শ্বাসের সমস্যা হবে, হার্টে পালপিটেশন হবে, ব্রেনের একটা এফেক্ট আছে। তারপর মনে করেন যে পেটে যদি ধরি, তাহলে যাদের ফাংশন বেড়ে যায় তাদের লুজ মোশন হবে, যাদের ফাংশন কমে যায় তাদের কনস্টিপেশন হবে। তারপর মেয়েদের যদি ধরি, মাসিকের ডিস্টারবেন্স হবে, ছেলেদেরও এরকম এফেক্ট থাকে। আর ওজন বেড়ে যায় থাইরয়েড ফাংশন কমে গেলে, ওজন কমে যায় থাইরয়েড ফাংশন বেড়ে গেলে, স্কিনে চেঞ্জ আসে। এই আর গলা ফুলা, এটা থাইরয়েড গ্ল্যান্ড হলো এই গলার মধ্যে একটা প্রজাপতির মতো, গলার মাঝখানে একটা প্রজাপতির মতো লোকেশন থাকে, এটা ফুলে যায়। মূলত ভিজিবল সাইন সিম্পটম বোধহয় এটাই সবথেকে উল্লেখযোগ্য সাইন সিম্পটম। এখন ধরা হয় যে পপুলেশন আছে এর মধ্যে যদি আমরা ভালো মানের আলট্রাসোনোগ্রাম দিয়ে দেখি, থাইরয়েড গ্ল্যান্ডে কোনো না কোনো ফর্মে নোডিউল বা অ্যাবনর্মালিটি আছে অর্ধেক পপুলেশনের। সব কিন্তু দোষ না, সবার চিকিৎসারও আওতায় আনার দরকার নেই। এর মধ্যে 10% কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে
ক্যান্সারের দিকে যাইতে পারে। আচ্ছা স্যার, যেহেতু আপনি বললেন যে 10% ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে থাইরয়েডের ক্যান্সার, সুতরাং কোন লক্ষণগুলোকে আমরা একটু রেড ফ্ল্যাগ হিসেবে আমরা মার্ক করতে পারি? থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ আমরা দিব যদি গলার যে ফুলাটা ছিল আগে থেকে সেটা হঠাৎ করে বড় হয়ে গেল, অথবা গলা ফুলার সাথে কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে গেল, অথবা গলা ফুলার সাথে আরও ছোট ছোট কিছু গুটি চলে আসলো। হ্যাঁ, আর গলা ফুলের সাথে অনেক সময় এই টিউমার ছড়াই গেলে অনেক সময় ফুসফুসেও এটা এফেক্ট করে, আমরা মেটাস্টেসিস বলি। তো এইগুলো হলো মানে শ্বাসকষ্ট নিয়ে আসে আবার। তাহলে এগুলো মোরাললেস থাইরয়েড গ্ল্যান্ডের ফুলা এবং অ্যাডজনিং এরিয়াতে ছড়িয়ে যাওয়া, এগুলোই হলো রেড ফ্ল্যাগ অফ থাইরয়েড ক্যান্সার। জি স্যার, এখন একটু জানবো যে আমরা জানি যে কোনো হসপিটালের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই সাথে অ্যাডভান্স ম্যানেজমেন্ট। সুতরাং থাইরয়েডের যে অ্যাডভান্স ম্যানেজমেন্ট সেটি আসলে প্রোঅ্যাক্টিভ হসপিটালে কতটুকু অ্যাক্টিভ রয়েছে বা ম্যানেজমেন্টটা কতটুকু আসলে উন্নত? থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যান্সার বা থাইরয়েড যে গ্ল্যান্ডের যে চিকিৎসার জন্য আমরা একটা থাইরয়েড ক্লিনিক চালু করেছি। এই থাইরয়েড ক্লিনিকে আমরা এভরিডে এই রোগের উপর বিশেষজ্ঞ এই রকম রোগী নিয়মিত দেখবেন। দেখে উনি সর্ট আউট করবেন যে এই থাইরয়েড গ্ল্যান্ডের যে রুগীটা উনি কি মেডিসিন ওষুধ পাবে, তাহলে ওষুধ পেলে আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, উনি ওষুধ দিয়ে চিকিৎসা করবেন। আর যদি অপারেশনের পর্যায়ে থাকে আমাদের মানে এক্সপার্ট সার্জনরা আছেন, আমিও ওখানে অপারেশন করি, এই এক্সপার্ট সার্জনরা এই সার্জারিটা করবেন। এর পরবর্তী ক্যান্সারের পরবর্তী যদি থাইরয়েড ক্যান্সারের পরবর্তী যেগুলা থাইরয়েড ক্যান্সারের পরবর্তী রেডিও অ্যাক্টিভ আয়োডিন সব রোগী দেওয়া লাগে না, যেগুলো পাবে অলমোস্ট 80% রুগীরই লাগে, সেই রুগীগুলারে যে থাইরয়েড অ্যাবলেশন দরকার হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন আমরা বলি, সেটাও এখানে একটা ভালো সেন্টার আছে যেটা অন্য অনেক হাসপাতালে নাই। তাইলে আমার কম্প্রিহেন্সিভ যে সার্জারি, মেডিসিন, এন্ডোক্রাইন যেটা করবেন, অপারেশন পরবর্তী যে অ্যাবলেশন, ইভেন ক্যান্সার না হলেও থাইরয়েড ফাংশন বেড়ে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাবলেশনের জন্য ওষুধ খাওয়াই। তাইলে এই ফুল কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্টটা প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে এবং সেটা আরও উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে থাইরয়েডের চিকিৎসার ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ থেরাপি প্রোঅ্যাক্টিভ হসপিটালে অ্যাভেলেবেল, এবং আমরা যতটুকু জানি যে আরও একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে যে রেডিও নিউক্লিয়ার থেরাপি। এই রেডিও অ্যাক্টিভ থেরাপি আর রেডিও নিউক্লিয়ার থেরাপি কি আসলে একই থেরাপি কিনা? রেডিও নিউক্লিয়ার থেরাপি মানে এইটার বড় নাম আর কি, আর এটার প্রিসাইজ নাম হলো রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। এটা একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমাদের দেশে যেভাবে হয় যে বাংলাদেশ সরকারের মাধ্যমেই নিউক্লিয়ার মেডিসিন এটা ইম্পোর্ট করেন বিদেশ থেকে, আমাদের দেশে তো সেন্টার নেই, বিদেশ থেকে ইম্পোর্ট করেন রুগীর এগেনস্টে, যে রুগীটা এই ওষুধটা পাবে তার এগেনস্টে তাকে একটা আইসোলেটেড পরিবেশে রাখতে হয়, এটা না হলে এটা বিকিরণ ছড়ায়। তাহলে ওনাকে নিজেকে সেফ রাখতে হবে, অ্যাডজয়নিং পপুলেশনকে সেফ রাখতে হবে এবং আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে সেফ রাখতে হবে। সেই জন্য একটা WHO কর্তৃক নির্ধারিত একটা সেফ পরিবেশ, হসপিটালের পরিবেশ দরকার, যেটা প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজে আছে, ওইখানে নিয়মিত চিকিৎসা পাচ্ছে এবং এটার মানদণ্ড স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এসে ভিজিট করে গেছেন, ওনারা এটাকে খুব ভালো মানের বলে এটা সার্টিফাই করছে। এবং স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো মানুষ কিন্তু চায় যে উন্নত চিকিৎসা এবং হসপিটালের জন্য খুব অ্যাভেলেবেল হয়, এই ক্ষেত্রে উন্নত চিকিৎসার পাশাপাশি হসপিটালের অবস্থা এবং সেই সাথে দ্রুত হসপিটালে পৌঁছানোর যে সুযোগটা সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং একই সাথে যে প্রোঅ্যাক্টিভ হসপিটালের যে অবস্থান সেটি কি রোগীদের জন্য আসলেই অনেক সুবিধা বয়ে নিয়ে আসে? এটা আমি বলবো যে প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালের লোকেশন একটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত, ঢাকা চট্টগ্রাম রোডের একদম লাগোয়া, হানি ফ্লাইওভার থেকে মাত্র 5 মিনিটের পথ। এইখানে পুরা ঢাকা চিটাং রোড থেকে যে চট্টগ্রাম থেকে শুরু করলে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরে যে নরসিংদী, তারপর মদনপুর, নারায়ণগঞ্জ, এই বিস্তীর্ণ এলাকার সব মানুষ খুব সহজেই এখানে রিচ করতে পারে। আচ্ছা, আর এইখানে যে থাইরয়েড যে চিকিৎসাটা আমরা দিই, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি, এই থেরাপি বাংলাদেশে আরও কয়েকটা সেন্টারে দেওয়া হয়, কিন্তু এইখানের ইউনিক যে সুবিধা সেটা হলো কোনো রোগী যদি এই
এই থেরাপি নেওয়ার সময় কোনো কারণে তার যদি আইসিইউ, এইচডিইউ আচ্ছা অ্যান্ড আদার সিসিইউ যেগুলো মানে ব্যাকআপ স্ট্রং যে সাপোর্ট লাগে সেটা এখানেই বিদ্যমান। অন্য সেন্টারগুলোতে এই সুবিধাটা নাই। আচ্ছা এটা একটা বিরাট আমরা সাপোর্ট। তাইলে আমরা দুটো দিক দিয়ে ইয়ে পাচ্ছি, লোকেশন, অ্যাক্সেসিবিলিটি এবং অল ফ্যাসিলিটিস, সব দিক থেকেই আমরা এটাকে আমরা একটা অনন্য একটা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করতে পারি। জি স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা থাইরয়েড জনিত যত ধরনের সমস্যা রয়েছে এবং সেটার জন্য যে থাইরয়েড ক্লিনিক প্রোঅ্যাক্টিভ হসপিটালে রয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম এবং একই সাথে জানতে পারলাম যে রেডিও অ্যাক্টিভ থেরাপি যেটি হয়তো বাংলাদেশের গুটি কয়েকটা হসপিটালে রয়েছে, কিন্তু এই প্রোঅ্যাক্টিভ হসপিটালের যে বিশেষত্ব যে এই সার্ভিসের পাশাপাশি বা ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু আইসিইউ, সিসিইউ, এইচডিওর এই সাপোর্টটা কিন্তু আপনারা কিন্তু দিচ্ছেন বা এই সুবিধাটা কিন্তু রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ধন্যবাদ। আপামর জনসাধারণের কাছে রিকোয়েস্ট করব, গলা ফুলা, থাইরয়েড এরকম যে কোনো সমস্যা হলে এখানে নিঃসংকোচে চলে আসবেন। আপনার সব রকম চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড প্রেজেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস আওয়ার এই অনুষ্ঠানটি। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।